কোমরে চিলতে পরিমাণ ব্যথা পেয়ে মৃদু কোঁকিয়ে ওঠে মেঘা। এক হাত কোমরের ডান দিকে চেপে ধরে চোখ খিচে রাখে এক মুহূর্ত। খট করে দরজা লাগানোর শব্দ পেতেই তড়িতে চোখ মেলে পরক্ষণে। রৌদ্র দরজা লাগিয়ে দিয়েছে। শার্টের হাতা গোটাতে গোটাতে কঠোর ভঙ্গিতে মেঘার দিকে এগোলো সে। মেঘা ভাবসাবে পরিবর্তন না দেখিয়ে ব্যথা প্রকাশ করে খ্যাটখ্যাটে স্বরে ঝেড়ে উঠল, ইউ রাইনো, পাগল হয়ে গেছেন আপনি? এভাবে ছুঁড়ে মারলেন কেন আমায়? ব্যথা পাইনি আমি? ইউ ইডিয়েট, নাটক করবি না একদম। যেখানে ফেলেছি সেখানে ব্যথা পাওয়ার হলে তোকে ফেলতাম না আমি। মেঘা থতমত খায়, বিছানার দিকে তাকায়। কোমল তুলতুলে নরম গদি। মেঘার ছিপছিপে শরীরের ভারে বসে দেবে গেছে তুলোর ন্যায়। মেঘা ব্যথা পায়নি একটুও, বরং পড়ার সাথে সাথে বাউন্স করেছে তুলোর মতো মোলায়েম বিছানায়। সাদা ধবধবে একখানা বেডশিট। মেঘা মুহূর্ত পর দৃষ্টি সরিয়ে রাগ বজায় রেখে বলল, আমাকে এনেছেন কেন আপনি? কোন সাহসে? বেশরম অসভ্য লোক, লাজ লজ্জা নিয়ে একটুও? অতগুলো লোকের সামনে কোন স্পর্ধায় অসভ্যের মতো আমাকে ছুঁয়েছেন আপনি? রৌদ্র তেড়ে যায়, আঙুল তুলে শাসিয়ে বলে, তোকে ছোঁয়ার জন্য স্পর্ধা নয়, অধিকারের প্রয়োজন, যেটা আমার দিব্যি আছে। এবার মোর হিম্মত নিয়ে চলে রুডবিকাবির রৌদ্র। অধিকারের পাশাপাশি হিম্মত দেখিয়ে তোকে ছুঁয়েছি আমি। মেঘাও রাগ দেখিয়ে প্রশ্ন ছুড়ল বিপরীতে, আমাকে ছোঁয়ার কিসের অধিকার আপনার? অধিকার ফলিয়ে দেখাবো কিসের অধিকার? কি দেখাই? মেঘা মুখ বিকৃত করে নেয়, চোখ সরিয়ে দ্রুত নামে বিছানা থেকে। অমনি ভাঁজ খুলে মেঝেতে লুটিয়ে পড়ে শাড়ির আঁচল সহ এলোমেলো সব কুচি। চমকায় একবিংশের হৃদয়। নিজের বেগতিক অবস্থা দেখে মুখ ফাঁক করে দ্রুত তাকায় রৌদ্রের দিকে। সহসা ওষ্ঠপিষে ফিসলে হাসে রৌদ্র। ওষ্ঠপুটে দাঁত চেপে ঘাড় ডোলে হাসি ঠেলে মুখ ফিরিয়ে নেয় ডান দিকে। তড়িঘড়ি করে কুচিগুলো দুই হাতে উদরের সাথে চেপে ধরল মেঘা। কোনো রকমে কাপড় সামলে চটপট করে এগোলো দরজার দিকে। উপরের ছিটকিনি লাগানো। মেঘানা শাড়ি সামলাতে পারছে আর না হাত উপরে তুলে ছিটকিনি খুলতে পারছে। উচ্চতাও কম তার। অদূরে হাত পৌঁছালেও ছিটকিনি খুলতে কষ্ট হবে বড্ড। এই অবস্থায় তো আরও পারবে না। পিছু ফিরে ঝাঁজ দেখিয়ে বলল তাই, বেয়াদব লোক, দরজা খুলে দিন, বেরোবো আমি। খুলতে পারলে বেরো। মেঘা পা উঁচিয়ে এক হাতে খোলার চেষ্টা করল, পারল না। ফের ঘাড় ঘুরিয়ে একই স্বরে বলল, খুলে দিন দরজা। অসভ্যের মতো সবার সামনে তুলে এনেছেন আমায়। সবাই কি ভাবছে কোনো আইডিয়া আছে আপনার? ইরিটেটিং ম্যান। রৌদ্র চোয়াল খিচে নেয়। দ্রুত এগিয়ে মেঘাকে টান মেরে ফের বিছানায় এনে ফেলে। রেগে বলে, রুম থেকে এক পা বাইরে বেরোনোর চেষ্টা করলে পা একেবারে কেটে দেব তোর। চাইছি না এই ইভেন্টে খারাপ কিছু হোক, নয়তো এতক্ষণে তোর ওই বেয়াদবির শাস্তি মেপে মেপে বুঝিয়ে দিতাম তোকে, ইডিয়েট। বলেই পিছু ফিরল। খট করে দরজা খুলে বেরোলো বাইরে। মেঘা উঠে যাওয়ার আগেই মুখের উপর বাইরে থেকে ঠাস করে লাগিয়ে দিল দরজাটা। চাবি ঘুরিয়ে লক করে দিল একেবারে। ধূপধাপ করে দরজায় আঘাত করল মেঘা। চেঁচালো গলা চিরে, রাইনো মুখ, দরজা খুলে দিন, বেরোবো আমি। অসভ্য, নির্লজ্জ, ইরিটেটিং, ডিসগাস্টিং, সেন্সলেস ম্যান। সাউন্ডপ্রুফ রুম রৌদ্রের। মেঘার একটা কথার সাউন্ডও বেরোলো না বাইরে। বেরোলে গুনে গুনে 5টা থাপ্পড় খেত এতক্ষণে। রৌদ্র ডোর লক করে গটগটিয়ে নিচে নেমে গেছে। বাইরে বেরিয়ে কোনো দিকে তাকায়নি আর। গার্ডেন পেরিয়ে সোজা এগিয়ে গেছে গেটের দিকে। সিরাতের নজর এড়ায়নি সে। রৌদ্রকে না আটকে ভিড়ের মধ্য থেকে আদ্রকে টেনে নিয়ে বাড়ির ভেতরে ঢুকল সিরাত। রৌদ্রের বেরিয়ে যাওয়ার খবর আদ্রকে জানিয়ে সোজা উপরে উঠল মেঘার খোঁজে। নিজের রুমে নেই মেঘা। সিরাত ভ্রু নাচাতেই আদ্র ইশারায় বোঝালো প্রশ্নসূচকে,
রুডির রুমে। চোখ গোল করে দুজনে এগোলো ওদিকে। দরজার বাইরে দাঁড়িয়ে থমকালো ওরা। খোলার চেষ্টা করতেই বুঝলো ডোর লক করা। ফিসফিস করল সিরাত, মেঘা কি রুমে? হবে হয়তো। রৌদ্র বেরিয়ে গেল কেন তাহলে? বোকা স্বরে আদ্র ঘাড় উঁচিয়ে বলল শ্বাস ফেলে। আপু, বোকার মতো কথা বলো না। আই থিঙ্ক মেঘকে রুমে আটকে বেরিয়ে গেছে। রুডি জেলাস আপু। সিরাত ঠোঁট চওড়া করল। জানি তো, তাই তো জেলাসি বাড়াচ্ছি ওর। বাটুর রুম সাউন্ড প্রুফ। মেঘ ডাকলে আমরা শুনতেও পারবো না। রুমের চাবিও নেই কারোর কাছে। রুডি কখন আসবে না আসবে কে জানে। মেঘ কতক্ষণ থাকবে এই রুমে? যতক্ষণ না রৌদ্র আসে ততক্ষণ। তুই অত ভাবছিস কেন? তুই না রৌদ্রের 23 সেকেন্ডের বড় ভাই? চল এখান থেকে। আদ্র চোখ সরু করে বলল, আপু, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি আমাদের দুজনেরই বড়। সো হোয়াট? আমি একটা গুরুত্বপূর্ণ মিশনে নেমেছি। বড় হওয়ার দরুন এটা আমার কর্তব্য। তবে ভিন্ন পথে আমি আমার কর্তব্য পালন করছি। রৌদ্রকে হাড়ে হাড়ে চিনি আমি। সোজা আঙ্গুলে ওকে কখনো সঠিক পথে আনতে পারবি না। তাই আঙুল বাঁকিয়ে আনতে হবে। ওদের সম্পর্কটা ঠিক হওয়া প্রয়োজন আদ্র। অন্তত মেঘা রৌদ্র দুজনকে দুই পথে যাওয়া থেকে আটকানোর জন্য হলেও ওদের সম্পর্কটা ঠিক হওয়া প্রয়োজন। এত বছরে মেঘা অনেকটা জড়িয়ে গেছে এই বাড়ির সাথে। হঠাৎ করে চলে গেলে কেউ মানতে পারবে না। আর না আবার রৌদ্র চলে গেলে কেউ সহ্য করতে পারবে। ওদের দুজনকেই একে অপরের সাথে জড়িয়ে তবেই আটকাতে হবে। রৌদ্রকে অ্যাপ্রিসিয়েট করাতে হবে। মেঘার প্রতি ঝোঁক বাড়াতে হবে। ও কতটা পজিটিভ। ওর জিনিসের উপর অন্য কারোর হস্তক্ষেপ সহ্য করে না। মেঘার সাথে আরও একটু জুড়তে দে ওকে। তারপর দেখবি রৌদ্র কী জিনিস। আই নো আপু, আমাকে বোঝাতে হবে না। বাট এখন মেঘাকে নিয়ে ভাবো। রৌদ্র ফিরতে লেট করে অনেক। ওর রুমের চাবি নেই কারোর কাছে। ডোন্ট ওয়ারি, মেঘা থাকুক। বাড়িতে সামলে নেব আমি। রৌদ্র আজ তাড়াতাড়ি ফিরবে। আই অ্যাম ড্যাম শিওর। চল এখন। মেঘামণি তার হাজবেন্ডের রুমে প্রথমবার পদার্পণ করেছে আজ। ওকে একটু ঘরটা বুঝে নিতে দে। দেখে নিতে দে নিজের ফিউচার। মেঘা গলা ফাটিয়ে চেঁচাতে চেঁচাতে ক্লান্ত। শুকিয়ে এসেছে গলা। তবুও এক পশলা আওয়াজ দরজা চিরে বাইরে বেরোয়নি। ক্লান্ত হয়ে টেবিলের উপর থেকে ওয়াটার পট নিয়ে অর্ধ বোতল খালি করল সে। এতক্ষণে এদিক ওদিকে চোখ বোলালো। পুরো দমে এসি চলছে। বাইরের গরমে ঘেমেছিল শরীর। এখন ঠান্ডায় শিউরে উঠছে। বেরঙিন সব আসবাব এই ঘরে। সব একেবারে পরিপাটি। বেপরোয়া ছেলের গোছালো ঘর। রৌদ্র এলোমেলো করে রাখলেও রুবিনা কাবির গুছিয়ে রাখেন সব সময়। আজ প্রথম এই ঘরে আগমন মেঘার। এর আগে উকিও দেয়নি কভু। পুরো ঘরে চোখ বোলালো সে। রাগে গজগজ করে শাড়ি খামচে বিড়বিড় করল, আই হেট ইউ রাইনো মুখ। আই হেট ইউ। আমি ছাড়ব না আপনাকে। রাত্রি 12টার কাছাকাছি। হলুদের সব ঝুটঝামেলার শেষ হতে হতেই 10টা পেরিয়েছে। মোটামুটি অবসন্ন সকলে। টুকটাক ডিনার সেরে অতিথিরা ঘরে উঠেছেন। রুবিনা কাবির, শাহিনা কাবির এর মধ্যেই হাজারবার মেঘার খোঁজ করেছেন। সিরাত এটা ওটা বলে থামিয়ে রেখেছে। ঘরে আছে বলতে গিয়ে ধরা খেয়েছে একবার। সাফা না বুঝে বিরুদ্ধচারণ করে বোকার মতো বলে ফেলেছে মেঘা ঘরে নেই। সে তখন থেকেই দেখা নেই মেঘার। তোফায়েল কাবিরের কানে এসব যায়নি এখনও। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার ঘরে। মেঘা খায়নি সেই দুপুর থেকে। ওর চিন্তা হলেও ওর কাছে যাওয়ার উপায় নেই। খিদে পেট চুইচুই মেঘার। হাজারবার ডাকার পরও বাইরে থেকে কোনোরূপ সাড়া শব্দ না পেয়ে অসহায় হয়ে পেট চেপে বিছানায় পড়ে আছে মেয়েটা। 11টা হতে হতে ঘুমানোর অভ্যেস আজও ব্যতিক্রম হয়নি। শত বিরক্তি নিয়েও চোখ লেগে আসছিল।
বিছানায় গায়ে লিয়ে দিতেই পুরোপুরি নিভে এসেছে দুচোখ। ঘড়ির কাঁটা 12টার দোরগোড়ায় পৌঁছাতে পৌঁছাতে ঘুমের অতলে তলিয়ে গেছে মেয়েটা। রৌদ্র বাড়ি ফিরতে ফিরতে 12:30 বেজেছে। ততক্ষণে ড্রয়িং রুম পুরো ফাঁকা। রুবিনা কাবির ছেলের অপেক্ষায় ছিলেন আজ। সব ঝামেলা চুকিয়ে কিচেনে টুকটাক কাজ করছিলেন একা একা। ছেলে আসা মাত্রই বিদ্যুতের গতিতে বেরিয়ে আসলেন তিনি। চঞ্চলা হয়ে বললেন রোজকার সেই এক কথা, রৌদ্র, খেতে দেব তোকে, খাবি না? তার বেপরোয়া ছেলেরও সেই একই জবাব গম্ভীর গলায়, খিদে নেই, খাবো না। সিঁড়ি উঠতে গিয়ে একটু থামে রৌদ্র। কিছু একটা ভেবে নিচে নেমে বলে, ডিনার সাজিয়ে দাও, রুমে গিয়ে খাবো। তুই যা, আমি নিয়ে আসছি। তোমাকে যেতে হবে না, আমাকে দাও। রুবিনা কাবির অক্ষরে অক্ষরে পালন করলেন। তার ছেলে রাতে খাবে এই অনেক। বেশি কথা না বাড়িয়ে একটা ট্রেতে খাবার সাজিয়ে দিলেন তিনি। রৌদ্র উপরে উঠল। দরজার সম্মুখে দাঁড়িয়ে হাঁপ টেনে চাবি ঘুরিয়ে খুলল দরজাটা। এতক্ষণ ধরে ওই মেয়েটাকে আটকে রেখেছে, না জানি কি করছে। ঘরে ঘুটঘুটে অন্ধকার। কপাল কুঁচকালো রৌদ্র। লাইট অন করল প্রথমে। মুখোমুখি বিছানার উপর খুব আরাম করে একবিংশী রমণীকে ঘুমাতে দেখে মুহূর্তে শিথিল হলো কুঁচকানো কপাল। চাদর মুড়িয়ে কুঁকড়ে শুয়ে আছে মেঘা। রৌদ্র থমকালো। থমকানো দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে দরজা আটকে দিল। হাতের খাবারের ট্রেটা রাখল টেবিলের উপর। ফের তাকালো। মেয়েটার মুখ খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। শরীর ঢেকে আছে চাদরে, আর মুখোশটি ঢেকে আছে কেশের আড়ালে। রৌদ্র এগোলো ধীর পায়ে। মুখ সম্মুখে মেঝেতে হাঁটু মুড়ে বসল। সেভাবেই কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত বাড়িয়ে আলতো করে সরিয়ে দিল গুচ্ছ কয়েক কেশরাশি। মেয়েটা নড়ে ওঠে একটু। আপনা আপনি মৃদু হাসে রৌদ্র। মেঘাকে গুটিয়ে থাকতে দেখে কপাল কুঁচকায় পরক্ষণে। বিড়বিড় করে, ইডিয়েট। উঠে দাঁড়িয়ে রিমোট হাতে তুলে এসির পাওয়ার কমিয়ে দেয়। কাবাট খুলে টাওয়াল নিয়ে দৃঢ় পায়ে এগোয় ওয়াশরুমের দিকে। বেরোয় ঠিক 30 মিনিটের মাথায়। ভেজা শরীরে ধূসর একখানা টি শার্ট জড়ায়। গলায় টাওয়াল ঝুলিয়ে আধো আধো করে মুছে নেয় চুলগুলো। আসতে লেট হয়ে গেছে একটু। এই মেয়ে তো না খেয়েই ঘুমিয়ে গেছে। এখনই ঘুম গভীর থেকে জাগাবে কি করে ওকে? ঘুম গভীরে তলিয়েছে। রৌদ্র জাগানোর চিন্তাও করল না। ফোনের স্ক্রিনে তাকাতেই দেখতে পেল সময় 1:20। রাত হয়েছে অনেক। ঘুরে এসে খাটের পাশে দাঁড়ালো সে। চাদর সরিয়ে ঘুমন্ত রমণীকে অতি আলগোছে কোলে নিল। ঘুমের ঘোরে শূন্যে ভাসতেই আপনা আপনি রৌদ্রের গলা জড়িয়ে ধরল মেঘা। নিমিত্তে মাথাটা এলিয়ে গলার নিকট রাখল। ঘর ছাড়ার আগে কিছুক্ষণ ওকে এভাবে নিজের মাঝে অনুভব করল রৌদ্র। মিষ্টি একটা আধো পরিচিত ঘ্রাণ পেতেই চোখ বুজে শ্বাস টানল। সেই একটা অল্প পরিচিত ঘ্রাণ। রৌদ্র খানিক মাথা নামিয়ে মেঘার সিথি বরাবর ঝুঁকে আসে। চুলের কাছে নাক ডুবিয়ে লম্বা শ্বাস টানে। এভাবে পরপর কয়েকটা। অতপর চোখ খুলে নেয়। মৃদু ঠোঁট ফাঁক করে উচ্চারণ করে মেয়েটাকে জড়ানোর গভীরতা বাড়িয়ে, মাই সানি। পরমুহূর্তে দ্রুত পায়ে নিজের ঘর হতে বেরিয়ে আসে মেঘাকে সেভাবে আগলে নিয়েই। আজ বিয়ে। বাজে সবে সকাল 8টা। নিচ হতে মৃদু কোলাহল কানে পৌঁছাতেই ঘুম হালকা হয় মেঘার। চোখ বুজি কপাল কুঁচকে নড়ে চড়ে ওঠে। পাশ ফিরে ঘুমে তলিয়ে যেতে চায় আবার, তবে বিরক্তি লাগে। ঘুমের মাঝে প্রচণ্ড খিদে অনুভব করে সে। ডিস্টার্ব পেয়ে গা মুড়িয়ে উঠে বসে মেঘা। চোখ ডোলে বিরক্তি নিয়ে উচ্চারণ করে ঘুমকাতর স্বরে, ডিসগাস্টিং। নিভু চোখ মেলতেই নজরে আসে আশপাশ। এক মুহূর্ত পর ছ্যাদ করে ওঠে। ভোরকে এদিক ওদিক তাকায়। এটা তো ওদের ঘর। ও এখানে এলো কি করে? কাল তো সেই লোকটার ঘরে ছিল, এখন এখানে কি করে এলো?
ছলকে এপাশ ওপাশ চাওয়া করে মেঘা। চোখ ডোলে আবার তাকায় সন্দিহান হয়ে। নিজের দিকে তাকায়। এখনও সেই শাড়ি পরনে। কাল যেভাবে ছিল সেভাবেই। পাশে তাকাতেই ঘুমন্ত সাফাকে নজরে পড়ল এবার। মেঘা হুড়মুড়িয়ে ওকে ঝাঁকিয়ে ডাকল সবটা পরিষ্কারভাবে বোঝার জন্য। টুকটুকি, এই ওঠ না। এই কুম্ভকর্ণ, ওঠ। আমি এ ঘরে কি করে এলাম? ঘুমের ঘোরে নড়ে চড়ে জবাব দেয় সাফা। উফ মেঘা, প্লিজ ডিস্টার্ব করিস না, ঘুমোতে দে একটু। ভীষণ ঘুম পাচ্ছে। আমি এ ঘরে কি করে এলাম সেটা তো বল আগে। জানি না। মেঘা ধরফরিয়ে বিছানা ছাড়ে, মিররের সামনে দাঁড়ায়। মুখে হাত বুলিয়ে নিজেকে দেখে, সব ঠিকঠাক আছে। কিন্তু মাথার এলোমেলো চুলগুলো আর এলোমেলো নেই। শিরদাঁড়া বরাবর লম্বা একটা বেনি ঝুলছে। ও তো বেনি করে ঘুমায়নি। বেনিটার সামনে নিল মেঘা। বেনি তো নয়, কোনো রকমে চুলগুলো পেঁচিয়ে বেনি পাকানোর বড়জোর চেষ্টা করা হয়েছে। ফলাফল যা হয়েছে সেটাকে বিনুনি বলা যায় না। বিনুনির অনুরূপ করে কোনো রকমে চুলগুলো আটকানো হয়েছে, যাতে এলোমেলো হয়ে ঘুমে ব্যাঘাত না ঘটে। মেঘা তাজ্জব বনে চেয়ে রইল। সদ্য ঘুম ভাঙা এলোমেলো মাথায় কিছুই ঢুকছে না। সেভাবেই ইনোসেন্ট ফেসে দ্রুত ঘর ছাড়ল মেঘা। দরজা মারাতেই মুখোমুখি আদ্র। মেঘাকে এ ঘর হতে বের হতে দেখে সেও প্রথমে অবাক হলো। তবে বুঝতে না দিয়ে চোখ সরু করে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, গুড মর্নিং মেঘ। মেঘা জিভে অধর ভিজিয়ে নেয়। গুড মর্নিং ভাইয়া। কি হয়েছে? এখনও এভাবে আছিস? সেই কাল থেকে এখনও চেঞ্জ করিসনি কেন? মেঘার মাথার উপর দিয়ে যাচ্ছে সবটা, তালগোল পাকিয়ে যাচ্ছে। অবুজের মতো বুলি ফুটালো কোনো রকমে থেমে থেমে। না মানে, আমি এই রুমে কি করে? আমি তো কালই রাইনু মুখর রুমেই ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে এই রুমে কখন এলাম? হ্যাঁ। মেঘা থতমত খায়। সবটা উড়িয়ে প্রসঙ্গ ঘাটতে বলে চটপট, না কিছু না ভাইয়া, আমি চেঞ্জ করে আসছি, খিদে পেয়েছে ভীষণ। মেঘা উল্টো ফিরে রুমে ঢুকতেই ফিক করে হেসে উঠল আদ্র। দুই দিকে মাথা নাড়িয়ে নিচে নামলো অতপর। সকাল থেকে হাঙ্গামা শুরু হয়েছে আরও বেশি। সবাই ব্যস্ত, কেউই ফ্রি নেই। সাফা ঘুম থেকে উঠেছে 10টা নাগাদ। সেন্টার বাদে সায়ানদের বাড়িতেই বিয়ের সব আয়োজন করা হয়েছে। এই বাড়ি হতে বরপক্ষ বেরোবে সন্ধ্যার পরপর। সন্ধ্যা গড়ানোর পরপরই ও বাড়িতে পৌঁছানোর কথা। এখন বিকেল পেরোতে চলল। মেঘার সাফার রুমে তাড়াহুড়ো পড়ে গেছে সাফার সাজগোজ নিয়ে। বরপক্ষ বেরোবে ঘণ্টা দুয়েকের অন্তরে, তারও কম সময় হাতে। সবাই যে যার মতো তৈরি হতে ব্যস্ত। সাফা একখানা অফ হোয়াইট রঙের গাউন কিনেছিল সেদিন। কোনো কিছু পছন্দ হচ্ছিল না তার। অপছন্দের তালিকা হতেই মনকে মানিয়ে দুটো ড্রেস কেনা হয়েছিল। পরে সায়ান আলাদা করে ওকে নিজের পছন্দ করে আরও একটা ড্রেস কিনে দিয়েছিল। এটাই সেই ড্রেস। গর্জিয়াস কাজের একটা গাউন। বাকি দুটো সাফার মনে লাগছিল না। এটা আজ একটু ভালো লাগলো, এটাই পরবে এখন। চটপট করে চেঞ্জ করে আসলো সে। মেঘার সেই থেকে রৌদ্রের মুখোমুখি হয়নি এই পর্যন্ত। সকাল থেকে দেখা মেলেনি রৌদ্রের। নিজের জন্য নিজে কেনা শাড়িটা গায়ে জড়িয়েছে সে। মিররের সামনে সাফা দাঁড়িয়ে। মেকআপ করতে ব্যস্ত সে। মেঘা ঠান্ডা হয়ে স্থির বসে রইল কিছুক্ষণ। শীতল চোখে সাফার দিকে তাকিয়ে রইল। সাফা আনমনে কত কি বলছে আর সাজগোজ করছে। ওর বকবক শুনে শব্দহীন হাসল মেঘা। বিছানা থেকে নামতে নামতে বলল, আমি একটু আসছি আপুর রুম থেকে। শাড়ির কুচিগুলো গুছিয়ে নিতে হবে। তুই তো ব্যস্ত, আমি বরং আপুর কাছেই যাই। মেকআপ করবি না? এসে করব। একেবারে করে তারপর বের হ। একসাথে বেরোবো প্লিজ। আমাকে রুমে একা রেখে যাস না। তুই আমাকে জায়গা দিচ্ছিস?
পুরো মিররটাই দখল করে নিয়ে বসে আছিস। আমি বরং আপুর কাছেই যাই, গিয়ে দেখি বাবুকে নিয়ে রেডি হলো কি না। মেঘা টুকটাক ঝাড়ি দিয়ে ঘর হতে বেরিয়ে আসলো, ঢুকলো সিরাতের ঘরে। সিরাত রুমে একা, রামিসাকে নিয়ে বসেছে বিছানার একপাশে। মেঘা ঢুকেই একগাল হেসে বলল, কি করছো আপু? বাবু ঘুমিয়েছে? ঘুমাচ্ছে। তুই এখনো রেডি হসনি? হয়েছি তো, শুধু কুচিগুলো ঠিক করা বাকি। ঠিক করে দাও তুমি। সিরাত মুচকি হাসল, মেয়েকে শোয়ালো এক পাশে। সাজবি না? সাজগোজ ভালো লাগে না আমার। টুকটুকি সাজগোজও শেষ হবে না আজ। ওর রুমে সিরিয়াল নেই। তুমি শাড়িটা ঠিক করে দাও শুধু, আমি চুল আঁচড়ে নিচ্ছি এখানে। সিরাত মেঘাকে টেনে ড্রেসিং টেবিলের সামনে বসালো, জোর খাটিয়ে বলল, চুপচাপ বসে থাক, তোকে কিচ্ছু করতে হবে না। আমি একটু সাজিয়ে দিচ্ছি তোকে। হেভি মেকআপ? না আপু, আমি ওসব মেকআপ করব না। ফেসে প্রবলেম হয় আমার। চুপ, সেটা আমি বুঝবো। তুই বসে থাক শুধু। হেভি মেকআপ করব না, কোনো প্রবলেম হবে না দেখিস। মেঘা চুপসে বসে রইল। সিরাত টুকটাক সাজালো ওকে। বাঁকা সিথি করে চুলগুলো খোলা রেখে নিজেই আঁচড়ে দিল অতি যত্নে। বাম কানের পাশে ক্ষুদ্র ক্ষুদ্র চুলগাছি গুজে দিয়ে একখানা তাজা গোলাপ আটকে দিল কানের কাছে। খুব হালকা করে মেকআপ বসিয়ে দিল নিখুঁত উজ্জ্বল মুখখানায়। গতদিনের ন্যায় কাজল লাগিয়ে দিল রমণীর টানা হরিণী দুই চোখে, তবে আজ গাঢ় করে লাগিয়েছে। ঠোঁটেও গাঢ় ঠোঁট রঞ্জন। মেঘার কানে দুটো স্বর্ণের দুল ছিল। সিরাত অনুমতি নিয়ে সেই দুটো খুলে ছোট ছোট দুটো ঝুমকো পরিয়ে দিল। মেঘার পরনের শাড়িটা হালকা রঙের, সেই সাথে মিলিয়ে হালকা করে ওকে সাজালো সিরাত। সবশেষে মুগ্ধ নয়নে চেয়ে হাঁপ ছেড়ে ঠোঁট প্রসারিত করল। আয়নার সামনে থেকে সরে গিয়ে মেঘার মুখ প্রতিবিম্বে ভাসিয়ে বলল ভ্রু নাচিয়ে, নিজেকে কেমন লাগছে বল। দর্পণে ভেসে ওঠা নিজের প্রতিবিম্বের পানে তাকায় একবিংশী। সহসার শব্দহীন হাসে নিজেকে দেখে। সাজগোজর কোনো কালেই পছন্দ নয়, সেভাবে সাজগোজ করা হয়নি কখনো। আজ একটু সাজে নিজেকে দেখতে নিজের কাছেই বেশ ভালো লাগলো। হাসি প্রসারিত করে বলল, তুমি খুব সুন্দর সাজাতে পারো। সাজাতে পারি না, চেষ্টা করেছি তোর উপর। তুই সুন্দর তো, তাই এইটুকু সাজেই খুব সুন্দর লাগছে তোকে, একেবারে পরীর মতো। মেঘা হেসে ফেলে, বলে আবারও নিজেকে খুঁটিয়ে দেখে, চুলগুলো খোলা রাখবো আপু? ভীষণ গরম, বেঁধে দাও না। খোলা চুলে তোকে আরও বেশি সুন্দর লাগে, খোলাই থাক। মেঘা ঘাড় ঝাঁকিয়ে বলে উঠতে উঠতে, আচ্ছা তাহলে শাড়িটা ঠিক করে দাও এখন। এলোমেলো লাগছে, জড়িয়ে যাচ্ছে পায়ে। মনে হচ্ছে কালকের মতো খুলে যাবে আবার। সিরাত ভ্রু গোটায়, তীক্ষ্ণ স্বরে বলে না বোঝার ভঙ্গিতে, কাল তোর শাড়ি খুলে গিয়েছিল? ও হ্যাঁ তো, তাই তো রৌদ্র তোকে কোলে নিয়ে বাড়িতে এসেছিল সবার সামনে দিয়ে, লক্ষ্য করেছি আমি। কিন্তু পরে কি হলো, তোকে তো আর দেখিনি কাল, খেয়াল ছিল না। নিচেও নামিসনি বোধহয়, ডিনারও দেখিনি তোকে, কোথায় ছিলি? মেঘার মুখখানা বদলে যায় অমনি। হাস্যোজ্জ্বল মুখে আধারের ছাপ নেমে আসে, কপালে পড়ে সূক্ষ্ম ভাঁজ, কণ্ঠ চড়াও হয়। কোথায় আবার থাকবো, রুমেই ছিলাম। এখন আমি নিচে যাই একটু, বেরোনোর সময় হয়ে গেছে। এক্ষুনি তো বেরোবে সবাই, আমি গিয়ে দেখি কত দূর হলো। বলি আর কিছুতে কান্না দিয়ে সিরাতের ঘর হতে বেরিয়ে আসলো মেঘা। সিরাত হাসল ওষ্ঠ পিষে। শাড়ির কুচিখানিক উঁচু করে সিঁড়ি বেয়ে সাবধানে নিচে নামলো একবিংশী। ড্রয়িং রুমে নতুন বরকে ঘিরে রেখেছে সবাই। শুভ্রর সব ফ্রেন্ডরা এসেছে, মোটে 6 থেকে 7 জন হবে, তবে বেস্ট ফ্রেন্ড অনুপস্থিত। সায়ানের শূন্যতা বড্ড অনুভব করছে শুভ্র। আদ্র আছে ওদের সাথে, শুভ্রকে খুঁটিয়ে দেখছে সকলে।
শুভ্রর পরনে সাদা ধবধবে শেরওয়ানি, কাঁধ গলিয়ে খয়েরি পাতলা স্টোল ভাঁজ করা। সম্পূর্ণ তৈরি সে। মেঘা ওকে দেখেই হাসি প্রগাঢ় করল। এগিয়ে এসেও ফাঁক পেল না কাছাকাছি যাওয়ার। এতগুলো ছেলের ভিড়ে যেতেও চাইল না জড়তায়। দূর হতে ডাকল চিকন করে, ভাইয়া। আদ্র আর শুভ্র চকিতে তাকায়, সাথে বাকি ছেলেগুলো। মেঘা এক চিলতে হেসে আরেকটু এগোতেই আদ্র গলা চড়িয়ে বলল তৎক্ষণাৎ, এখানে কি চাই? ভ্যাবাচাকা খেল মেঘা। দ্রুত থেমে মাথা চিবুক বরাবর নোয়ালো গুটিসুটি হয়ে। আদ্র পাশের বাকিদের দিকে এক পলক করে চাইল। সকলের চাহনি মেঘার দিকে। সকলকে পরখ করে নিয়ে মেঘার প্রতি কণ্ঠ একটু নরম করে বলল, উপরে যা মেঘা। সহসা বাধ্যের ন্যায় তড়িঘড়ি করে উঠতে লাগলো মেঘা। আদ্রের ধারণা মোতাবেক ও পা বাড়াতেই ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল মেঘার চলার পানে তাকিয়ে, আরে ভাই, এটা আবার কে? নতুন আমদানি মনে হচ্ছে। এলোটা কোথা থেকে? আগে তো কখনো দেখিনি। ভাইয়া বলল, কিরে, ও কি তোদের বোন হয়? আদ্রখানি গম্ভীর দৃষ্টিতে শুভ্রর দিকে তাকায়। শুভ্র এক মুহূর্ত চোখ বুজে দমন রেখে বলে কাঠস্বরে, হ্যাঁ, বোন হয় আমার। তোকে বা তোদের ওদিকে নজর দিতে বলেনি কেউ। মাইন্ড ইউ রাইসাইট। একইজন ঘাড় ডলে বলল বিপরীতে, সামলাবো কি করে ভাই? তোর বোনটাকে তো আগে দেখিনি। এটাই তাহলে তোর বোন? অনেক শুনেছি ওর কথা, পুরাই জোস্ত। এই জন্যই তাহলে সায়ান এতটা পাগল হয়েছে তোর বোনের প্রতি। মার্কাটারি ফিগার বলতে হবে তোর বোনের। আদ্র দাঁত খিচে হাত মুঠো করে নেয়। কুৎসিত ইঙ্গিতসূচক বাক্যের অর্থে ক্ষোভের তোটে দপ করে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার উপক্রম হয়। সাফা মেঘা দুজনকেই খারাপ ইঙ্গিতে বর্ণনা করা হলো উক্ত তুলনার দ্বারা। মেঘাকে সাফা ভেবে সায়নের কথা উল্লেখ হলো এখানটায়। আদ্র এটাই ভেবেছিল। এই ছেলেগুলোর মধ্যে গুটি দুয়েকের স্বভাব ওর জানা। শুভ্রর সব ফ্রেন্ড আদ্রের পরিচিত। এই দুটোর সাথে শুভ্রর সম্পর্ক গাঢ় নয়। ইনফ্যাক্ট এখানকার কারোর সাথেই তেমন ক্লোজ নয় সে। শুধুমাত্র সায়ানোর জীবনের সব। বিয়ের খাতিরে এগুলোকে ইনভাইট করা হয়েছিল দায়সারাভাবে। এরা যেভাবে দল বেঁধে ডিরেক্ট বাড়িতে হামলা দেবে তা শুভ্রর ধারণাতেও ছিল না। এখন এই মুহূর্তে মেঘার উপর এমন কুৎসিত ইঙ্গিতসূচক তকমা লাগাতেই আদ্র ফোঁস করে উঠল। বলল রাগ দেখিয়ে, ভাইয়া, নিজের ফ্রেন্ডদের সামলাও। দৃষ্টি সংযত করতে বলো ওদের। আদারওয়াইজ আমি ভুলে যাব ওরা ইনভাইটেড। শুভ্র সংযত হয়ে বলল সব ছেলেগুলোর উদ্দেশ্যে, বাইরে যা তোরা। হোয়াট হ্যাপেন দোস্ত? বাইরে যাব কেন? আর আদ্র, তুই এভাবে কেন কথা বলছিস? রেগে গেলি কেন হঠাৎ? খারাপভাবে নিস না ব্রো। আমি তো শুধু তোদের বোনের প্রশংসাই করলাম। সিরিয়াসলি, ও ভীষণ সুন্দর। বাকি কথাটুকু কণ্ঠনালী ভেদ করল না। ছেলেটার বাহুতে টান পড়ল। শক্তপোক্ত শরীরটাকেও হিড়হিড়িয়ে টেনে ছুঁড়ে ফেলল সদরের বাইরে। ভরকালো উপস্থিত সকলে। ছেলেটা পড়তে পড়তে বেঁচে গেল। নিজেকে সামলে দাঁড়ালো কোনো রকমে। তাজ্জব নজরে চেয়ে বুলি ফুটালো বিরক্তি প্রকাশ করে, রুডি, এটা কি ধরনের বিহেভিয়ার? শাট আপ। বিহেভিয়ারের দেখেছিসটা কি? এই মুহূর্তে বাড়ির ছেলের বিয়ে না হলে বাড়ির বউয়ের ফিগার আর সৌন্দর্যের দিকে নজর দেওয়ার জন্য এতক্ষণে চোখ উপড়ে হাতে ধরিয়ে দিতাম। ইউ লেচার। বাড়ির ভেতরে আর এক পা তুলে আনার চেষ্টা করলে ঠ্যাং ভেঙে রাস্তায় বসিয়ে দেব। বিয়ে খেতে এসেছিস, বাড়ির বাইরে থেকেই আউট হবি। দ্বিতীয়বার ভুল করেও ওর দিকে চোখ তুললেও এবারের ফেলে রাখা কাজটা সেই দ্বিতীয়বারই সেরে ফেলবো বলে রাখলাম। কথাটুকু শেষ করেই সদর চাপিয়ে পিছু ফিরে গজগজ করে উপরে উঠে গেল রৌদ্র। শুভ্র আর আদ্র চাওয়াচাওয়ি করল একে অপরের দিকে। মেঘা উপরে উঠে একে একে সবার ঘরেই উকি দিয়েছে। সবাই তৈরি।
ফিনিশিং টেনে এক্ষুনি বেরোবে। শাহিনা কাবির নিচে নেমেছেন। মেঘা তাকে দেখতে পায়নি ঘরে গিয়ে। তার ঘর থেকে বেরিয়ে করিডোরে হাঁটাকালীন কয়েকজন অতিথির মুখোমুখি হয় সে। সবাই শুভ্রর নানুবাড়ির মেহমান। তৈরি হয়ে নিচে নামছিলেন সবাই। মেঘাকে দেখা মাত্রই আন্তারা বেগম মুচকি হাসলেন। মুগ্ধ নয়নে চেয়ে উজ্জ্বল হেসে বললেন, বা মেঘা, তোমাকে তো ভারী সুন্দর লাগছে, কারো নজর না লাগুক। মেঘা লাজুক হাসল। এই অবধি যার সামনে পড়েছে সবাই এক কথাই বলেছে। সকলের স্নিগ্ধ প্রশংসায় পঞ্চমুখ রমণী শুচিশুভ্র সৌন্দর্য। মেয়েটা হাসি লুকিয়ে বলল কোমল সুরে, থ্যাংক ইউ মামি, আপনারা তো রেডি, নিচে যান, সবাই ওয়েট করছে। তুমি যাবে না? চলো। আপনারা যান, আমি রুমে যাব একটু। টুকটুকির হলো কিনা দেখে আসি গিয়ে। আন্তারা বেগমের 2 সন্তান, সাবার আয়াজ। আয়াজ তার ছোট ছেলে, বয়স বছর 7 হবে। মেঘাকে বেশ চেনে সে। আন্তারা বেগমের হাত ছেড়ে মেঘার হাত ধরল ছেলেটা। বলল বাচ্চা সুলভ স্বরে, আমিও তোমার সাথে যাব আপ্পি, চলো। মেঘা মুচকি হেসে ওকে নিয়ে ঘরে ঢুকল। সাফা ঘরে নেই। কপাল গুটিয়ে নিল মেঘা। ওই মেয়ে কি নিচে নেমে গেছে? কতক্ষণ ধরে ঘরে আসা হয়নি। হয়তো রেডি হয়ে অপেক্ষায় থাকতে থাকতে নেমে গেছে। আয়াজকে নিয়ে আবার ঘর হতে বেরোলো মেঘা। নিচে হইচই হচ্ছে। শুভ্রর গাড়ি বেরিয়ে পড়েছে এতক্ষণে। বাকিরা একে একে বেরোবে। টুকটুকি নিচ হতে চেঁচিয়ে ডাকলো মেঘাকে। মেঘার সাড়া দিয়েই আয়াজের হাত চেপে তড়িঘড়ি করে নিচে নামতে লাগলো। করিডোরের শেষ প্রান্তে রৌদ্রের সম্মুখে পড়ল ওরা দুজন। এতক্ষণে মেঘাকে পুরোপুরি দেখল রৌদ্র। নতুবা তখন মেঘার সিঁড়ি বেয়ে ওঠার সময় পেছন থেকে একটু আধটু দেখেছিল শুধু, তবে ক্ষিপ্ত নয়নে। তখন ওই ছেলেটার কথা শুনে নিজেকে সামলানো দায় হয়ে পড়েছিল। ওকে কিছু করতে না পারলেও মেঘাকে সহসার সামনে পেলে নিশ্চিত থাপ্পড় মারত ওভাবে সেজেগুজে সবার সামনে যাওয়ার জন্য। এই মেয়ে এতক্ষণ ধরে সেজেগুজে সবার সামনে টই টই করে ঘুরে বেরিয়েছে। সবাই দেখেছে রৌদ্রের আগে। রৌদ্র দেখলই এতক্ষণে। মন শিথিল হলেও চোখ জোড়া হলো না, প্রকাশ করল না চক্ষুদ্বয়ের প্রশান্ত শিথিলতা। মেঘার থেকে দৃষ্টি নামিয়ে নিচে তাকালো আয়াজের দিকে, পরক্ষণে মেঘার হাতের দিকে। এই ছেলেটা ইভারার হাত ধরেছে। তিরিক্ষি হয়ে জ্বলে উঠল রাগান্বিত শিরা উপশিরা। একেই রেগে আছে সে। সেই রাগ বজায় রেখেই ধমকালো, এই ব্যাঙের পোনা, হাত ছাড় ওর। চমকে এক নিমিষেই ঝট করে নিজের হাতটা মেঘার থেকে ছাড়িয়ে নিল ছেলেটা। পিছিয়ে গেল এক কদম। আবার সশব্দে ধমকালো রৌদ্র, যা এখান থেকে। মুহূর্তেই বাচ্চাটা ছোট ছোট পদক্ষেপে ছুটল ভয় পেয়ে। মুখ কুঁচকালো মেঘা, বিব্রত হলো কিছুটা। এই লোকের স্বভাব বোঝা দায় হলেও বুঝতে যথেষ্ট সক্ষম তার তীক্ষ্ণ মস্তিষ্ক, তবে প্রকাশ্যে অনিচ্ছুক। রৌদ্র এই পর্যায়ে আবার পূর্ণ দৃষ্টিপাত করল মেঘার দিকে। রাগ দেখিয়ে গর্জালো, ইডিয়েট, এভাবে কোথায় যাচ্ছিস তুই? মুখ বাঁকিয়ে মৃদুস্বরে ভেঙে উত্তর করে রমণী, জাহান্নামের চৌরাস্তায় যাচ্ছি। যাবেন? গেলে পরে চৌরাস্তা থেকে আপনাকে জাহান্নামের ভেতরে ধাক্কা দিয়ে আমি পালিয়ে আসব। অন্তত এতে করে মুক্তি পাবো আপনার মতো ইরিটেটিং পার্সনের থেকে। যত সব, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে হঠাৎ হঠাৎ। ইডিয়েট, থাপ্পড় মেরে জাহান্নামের চৌরাস্তার পথ ভুলিয়ে দেব, যাতে করে আমার থেকে মুক্তি পাওয়ার কোনো চিন্তা না আসে মাথায়। চল এখান থেকে। রৌদ্র হাত বাড়িয়ে খপ করে মেঘার হাত ধরতে গেলে দ্রুত পিছিয়ে যায় মেঘা। ঝাইঝাই করে চিবিয়ে ওঠে, খবরদার, ছোবেন না আমায়। কোথায় যাব আমি আপনার সাথে? উল্টো পথে। যে পথে আমার থেকে মুক্তি মিলবে না সেই পথে। যে পথে দৌড়ালে আমার কাছাকাছি আসবি সেই পথে।
যে পথে নিয়ে গেলে অন্যের লোলুপ দৃষ্টির সীমানা থেকে দূরে সরে আমার তৃষ্ণার্ত দৃষ্টির সীমানায় সীমাবদ্ধ হবি, সেই পথে। খুব তো ঢ্যাং ঢ্যাং করে সেজেগুজে রং তামাশা দেখিয়ে বেড়াচ্ছিস ইডিয়েট। তোর এই সাজগোজ ছুটাবো আমি, চল আমার সাথে। তৎক্ষণাৎ পালানোর পথ বন্ধ করে মেঘার ডান হাতের কবজি শক্ত করে নিজের খড়খড়ে হাতের মুঠোয় চেপে ধরে রৌদ্র। হিড়হিড়িয়ে টেনে নিয়ে যায় ঘরের দিকে। মেঘা পা চিপকে আটকাতে চাইলেও পারে না পুরুষালী শক্তির বিপরীতে। রৌদ্রের হাতের উপর নিজের অপর হাত রেখে আটকানোর চেষ্টা করে ঝেড়ে বলল, রাইনো মুখ, ছাড়ুন আমায়, সবাই ওয়েট করছে আমার জন্য, দেরি হয়ে যাচ্ছে, ছাড়ুন অসভ্য লোক।